মাঝে বেশ কিছু দিনের ব্যস্ততার কারণে আমরা হয়তো এই স্টেজে উপস্থিত হতে পারিনি, বাট ফাইনালি হিয়ার উই আর। ওয়েলকাম এভরিওয়ান টু দ্য resurrected episode of Peña Madridista Bangladesh presents 92-48 season 2023-24 episode number 3. হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি ভাই, বল। আচ্ছা, আমি মেবি একটা টেকনিক্যাল ইস্যুর কারণে কাউকে দেখতে পাচ্ছি না। জাস্ট আ মিনিট, লেট মি ফিক্স ইট। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, ইন্টারনেট সমস্যার কারণে আমি কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। এনিওয়েজ, মাঝে অনেক দিনের একটা ব্রেক গেল আমাদের 92-48 এর স্ক্রিনে। আনফরচুনেটলি আমরা উপস্থিত হতে পারিনি, বাট it was never easy to be away from this screen, so here we are again. Welcome everyone to the third episode of Peña Madridista Bangladesh presents 92-48 season 2023-24. অনেকদিন পর আজকে আমার সাথে স্ক্রিনে উপস্থিত আছে পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের দুজন অফিসিয়াল মেম্বার মোহতাসিন, মহম্মদ, আসিফ এবং রায়ান, কবির, রাজিন। কেমন আছেন দুজনেই? কি অবস্থা ভাই? ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রাজিন ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড ফর রিয়াল মাদ্রিদ আমি বলবো। সো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো অনেক দিনের তো একটা ব্রেক গেল মাঝখানে, বাট অ্যাজ ইউজুয়াল উই আর রিয়াল মাদ্রিদ ফ্যান্স, উই নেভার লিভ এনিথিং। মানে ফিরে আসাটা আমাদের রক্তে, সো সেই জন্য আমাদের এই স্ক্রিনে ফিরে আসতেই হলো। তো ফিরে আসার অনুভূতিটা কেমন, আসিফ? না মানে মাঝখানে হয়তোবা ব্যস্ততার কারণে অনেকের করা হয়, মানে অনেকদিন পডকাস্টটা করা হয় নাই, বাট খেলা আসলে সবসময় দেখা হচ্ছিলই, কিন্তু যেহেতু সবার সময় হচ্ছিল না, সেজন্য একটু ব্রেক নিয়ে যদি সবকিছু গুছায় আবার নিয়মিত ব্যাক করা যায়, ইরেগুলার শো করা হচ্ছে, একদম টাইম নিয়ে রেগুলার শোতে ব্যাক করা ইজ এন বেটার অপশন। তো এই জন্য একটু গ্যাপ হয়তোবা হইছে, বাট ব্যাক করছি, এটাই হচ্ছে আপাতত দ্য বিগ নিউজ। ইয়া, তো রাজিন ভাই, মাঝখানে তো অনেকদিন আমরা হয়তো স্ক্রিনে ছিলাম না, বাট খেলা যেহেতু মোটামুটি নিয়মিত দেখা হয়, বিশেষ করে পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের যে মানে অফিসিয়াল গ্রুপ চ্যাট আছে, সেখানে আমাদের রেগুলারই ম্যাচ নিয়ে দেখা যায় ডিসকাশন হয়। তো সো ফার সিজন কেমন দেখছেন রিয়াল মাদ্রিদের? টু বি ভেরি অনেস্ট, যদিও লিগে সেকেন্ড, আমি বলবো যে সো ফার নট ব্যাড। আমরা চ্যাম্পিয়ন্স লিগে উই ডিড প্রিটি ওয়েল, অ্যান্ড একটা ট্রান্সফার নিয়ে বলতেই হবে, সেটা হচ্ছে জুড বেলিংহামের যে ট্রান্সফারটা, ইট ওয়াজ এন ম্যাগনিফিসেন্ট ট্রান্সফার রিয়াল মাদ্রিদের জন্য। আই থিঙ্ক হি ব্রট সাম লাক ফর আস, এবং বেনজেমার যে একটা অ্যাবসেন্ট ছিল আসলে মাঠে, গোলগুলো আসলে কে করবে সেটা নিয়ে আমরা অনেকেই টেনশনে ছিলাম যে আমাদের একটা প্রপার স্ট্রাইকার নাই। হোসেলো ছিল, হোসেলো আমি বলবো সোফার নট
ব্যাড, যতটা আসলে আমরা খারাপ ভাবছিলাম যে হয়তো ওসিল খুব একটা করতে পারবে না, বাট আসলে জুড বেলিংহামের কথা বলতেই হবে। 19 ম্যাচে 16 গোল, 5টা অ্যাসিস্ট এবং লা লিগার এখন টপ স্কোরার, এন্ড প্রত্যেক ম্যাচেই হি ইজ ট্রাইং টু ডু সামথিং নিউ এবং নতুন নতুন মানে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতলে যদি আসলে বেলিংহাম গোল না করে আসলে খুব একটা ভালো লাগে না, মানে যে কিছু একটা মিসিং। সো যেভাবে আসলে এগিয়ে যাইতেছে আসলে দ্যাট ইজ মানে এক্সট্রিমলি ওয়েল ফর হিম, কজ রিয়াল মাদ্রিদের শার্ট গায়ে চাপালে কাঁধে অনেক অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, অনেক প্রেশার থাকে। আমরা পাস্টেও দেখছি অনেক ভালো প্রমিজিং প্লেয়ার রিয়াল মাদ্রিদে আসছে, সাইন হয়েছে 1-2 জন, বাট খুব ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে পারে নাই, কোপ আপ করতে পারে নাই। বাট জুড বেলিংহাম ওয়াজ এক্সেপশনাল। বাট আমার মনে হয় যে দ্য টাফ রোড ইজ ইয়েট টু কাম। সামনে রাউন্ড অফ 16 আসবে, হয়তো কোয়ার্টার ফাইনাল আসবে, সেমিফাইনাল আসবে, ফাইনাল আসবে চ্যাম্পিয়ন্স লিগের। সো লা লিগাও আস্তে আস্তে আরো ক্লোজ হবে। So far so good for Real Madrid. Let's see how they go on the next half of this season. আচ্ছা, জুড বেলিংহাম হয়তো আমাদের এই প্রোগ্রামের অনুপস্থিতির কারণে জুড বেলিংহাম টপিকটা নিয়ে খুব একটা ডিসকাশন করা হয়নি। তো রিসেন্ট পাস্টে আমাদের একটা মোটামুটি মিথ হয়ে গিয়েছিল যে প্লেয়ার আসবে, ইনজুর্ড হবে, কোন এক সময় আমরা তাকে দেখবো, কিংবা হচ্ছে তার মানে প্লেয়ারের হচ্ছে স্কোয়াডের সাথে স্যুট হতে অনন্তকাল সময় লাগবে, মাঝখানে হচ্ছে কেউ কেউ স্যুট হওয়ার ভয়ে হচ্ছে অন্য ভাবে চলে যাবে, মানে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদে। বাট মানে অ্যাজ এ রিয়াল মাদ্রিদ প্লেয়ার আমরা কিন্তু এই জিনিসটা কখনোই কারো কাছে এক্সপেক্ট করি না যে রিয়াল মাদ্রিদ ওয়েটটাকে ক্যারি করতে তার টাইম নিতে হবে। তো অনেকদিন পরে মানে ফাইনালি জুড বেলিংহাম বোধহয় কাজটা করে দেখালো যে না, যেদিন থেকে রিয়াল মাদ্রিদের জার্সি চাপাচ্ছি সেদিন থেকে একটা মানে 100% কন্ট্রিবিউশন টিমে রাখা যাচ্ছে। তো হাউ ডু ইউ সি দিস রেসপন্স আসিফ, বিশেষ করে যেহেতু ইংলিশ প্লেয়ারদের ব্যাপারে আমরা সবসময় একটু স্কেপটিক্যাল থাকি? না মানে মোটামুটি যখন ইংলিশ প্লেয়ার, তারপরে আবার বড় লিগ বলতে হচ্ছে বুন্দেসলিগার প্লেয়ার, বুন্দেসলিগা থেকে রিয়াল মাদ্রিদে ভালো খেলে না এমন না, কিন্তু ওই যে সবচেয়ে বড় ব্যাপার ছিল যে ইংলিশ প্লেয়ার তার নেটিভ লিগের বাইরে কতটুকু ভালো খেলবে এটা নিয়ে সবাই স্পেকটেকল ছিল যে আসলে পারফর্ম করতে পারবে। এর আগে আমরা লাস্ট যে আমাদের ইংলিশ প্লেয়ার আমাদের ক্লাবে খেলছে ডেভিড বেকহাম, সেও তার যে নামের ভার সেইটা তো আসলে পুরোপুরি ভাবে আমাদের ক্লাবে দেখাইতে পারে নাই যে সে তার যে অ্যাবিলিটি ছিল। তারপরে যতটুকু দেখাইছে দ্যাট ওয়াজ গুড। বাট জুড বেলিংহাম আসলে মানে ক্লিশে শোনাবে শুনতে গেলে, লাইক হি ওয়াজ বর্ন টু প্লে ফর রিয়াল মাদ্রিদ, এবং হি ইজ মোর অফ এ মাদ্রিদিস্তা। মানে একটা কথা বলা হয় যে প্লেয়ারদের মাদ্রিদকে অনেক ভালোবাসতে হবে এমন কোনো ব্যাপার না, বাট জুড বেলিংহাম রিয়েলি ডাজ লাভ দিস ক্লাব। তো এই জিনিসটা আসলে ওর জন্য আরো প্লাস হয়ে আসছে আমি যেটা মনে করি। এবং জুড বেলিংহামের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন এত ছিল না, টু বি ভেরি অনেস্ট। যারা প্রথমেই আমাদের এই সিজন শুরুর আগে আমাদের কমপ্লেইনের অভাব ছিল না, এখনো নাই। স্টিল জুড বেলিংহাম যে এতগুলা গোল দিবা, আমাদের টিমে মিডফিল্ডের কথা যদি চিন্তা করি গত ১০ বছরের ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট ট্রাই আমাদের কাছে ছিল। বাট আমাদের একটাই ইয়ে ছিল যে গোল স্কোরিং মিড। আমাদের আসলে 18 সাল পর্যন্ত এমন একজন প্লেয়ার ছিল বা একটা ট্রাইও ছিল, সেখানে গোল আসতোই, আসলে মিডফিল্ড থেকে গোল লাগবে না। বাট ক্রিস্টিয়ানো রোনালদো এমন ক্যালিবারের প্লেয়ার, ওর গোল রিপ্লেস করার জন্য আসলে টিমরে আসলে কালেকটিভ ভাবে এফোর্ট দেওয়া লাগবে। সো গোল স্কোরিং মিডফিল্ডার লাগবে। অ্যাজ আমাদের স্ট্রাইকার ছিল না, বেনজেমা চলে গেছে, এরপর আমরা কোনো স্ট্রাইকারই সাইন করি নাই। সো জুড বেলিংহাম আসার পরে যে ও এইভাবে ইমপ্যাক্টটা রাখছে এবং যত ধরনের প্রেশার ছিল, মানে হি হ্যান্ডেল লাইক এ চ্যাম্প। মানে লাইক এগুলা তার কাছে খুবই নরমাল একটা ব্যাপার, এবং টিমমেটদের সাথেও হচ্ছে এত খুবই দ্রুত ব্লেন্ড হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, আগে কখনো খেলে নাই, অনেক 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 ইস্যু ছিল, বাট হি হ্যান্ডেল ইট লাইক এ বস। এবং দেখতেছি, এবং জুড বেলিংহাম থাকা মানে মানে আমরা একটা বাড়তি অনুপ্রেরণা বলা যায় আসলে, যে আমরা আজকে জিতার মতো এটা। এবং রাজিন ভাই যেটা বলতো এটা আসলে ভেরি ট্রু, এবং কমেন্টে অনেকে বলছে যে মানে রিয়াল মাদ্রিদ জিতছে, বেলিংহাম গোল দেয় না, এই জিনিসটা একটু কেমন জানি লাগে, মানে জিতার পরেও কেমন জানি লাগে। দ্যাট ইজ এ লাক্সারি টু হ্যাভ। মানে যেটা একসময় রোনালদোর জন্য ফিলিংটা ছিল আমাদের। তো মানে দ্যাট ট্রানজিশন, যে একটা সময় রোনালদোর মতো একজন স্কোরারের কাছ থেকে আমরা যা এক্সপেক্ট করতাম, এখন বেলিংহাম সেটা আমাদেরকে প্রোভাইড করছে। এন্ড নট অনলি দিস,
স্ট্যাটিস্টিক্যালি ডটমুন্ড হচ্ছে বেশি পরিমাণে বল রিকভারি এন্ড মানে নাম্বার অফ ইন্টারসেপশনস কিন্তু রিয়াল মাদ্রিদের বেশি। সো অ্যাজ এ রিয়াল মাদ্রিদ প্লেয়ার, জুড বেলিংহাম ইজ বেটার ইন ডিফেন্ড, বেটার ইন ইভেন, মানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, নাম্বার অফ কি পাসেস ইন ফাইনাল থার্ড, সেটাও কিন্তু ডটমুন্ডের রেকর্ড হচ্ছে। অ্যাড করে রিফাত ভাই, প্রোগ্রেসিভ ক্যারিজ এর কথাও যদি বলেন, দেখবেন যে রিয়াল মাদ্রিদে হি ডিড দ্য বেস্ট, মানে তার রাইট। হোল ক্যারিয়ারে ক্লাব ফুটবলে। সো মানে জুড বেলিংহাম ওয়াজ এ ট্যালেন্ট, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ কারোর মধ্যেই ছিল না যে সে যে একটা ট্যালেন্টেড প্লেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। বাট সে একটা বড় ক্লাবে এসে কিভাবে আসলে মানায় নিবে সেটা নিয়ে কিন্তু আমাদের সবারই সন্দেহ ছিল। আমরা দেখছি যে একটু পেছনের দিকে ফিরি, যে লুকা জোভিচ চমৎকার খেলছে বুন্দেসলিগায়, খেলে কিন্তু তাকে বেশ আশা ভরসা নিয়েই আমরা আনছিলাম একটা টাইমে। বাট রিয়াল মাদ্রিদে এসে ওইভাবে সে আসলে মানে নিজের প্রতিভার যে একটা প্রতিফলন সেটা আমরা দেখতে পাইনি খুব একটা। জুড বেলিংহামের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতেই আমরা একটু সন্দেহে ছিলাম, যে সে যেই জিনিসগুলো আসলে আসিফ বললো, যে ইংলিশ প্লেয়াররা খুব বেশি রিয়াল মাদ্রিদে আমরা দেখি না এসে ফ্লারিশ করছে। যদি ব্রিটিশ প্লেয়ারের কথা বলি তাহলে লাস্ট খুব সম্ভবত গ্যারেট বেলের কথা বলতে হবে, যে এসে মোটামুটি একটা ভালো সার্ভিস দিছে, তার অনুযায়ী ভালো সার্ভিস দিছে সে। এবং জুড বেলিংহাম এসে আসলে কিভাবে রিয়াল মাদ্রিদ ওয়াজ আন্ডার প্রেসার উইদাউট এ স্ট্রাইকার, এই গোলগুলো আসলে কে করবে? জুড বেলিংহাম এসে যেভাবে আসলে মানায় নিছেন, হি ইজ মোর অফ অফেন্সিভ মিডফিল্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আরেকটা জিনিস হচ্ছে তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটও খুব ভালো, এবং খুব ভালো। মডার্ন মিডফিল্ডার বলতে যেটা বোঝায় একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জুড বেলিংহাম। এন্ড উই আর হ্যাপি এন্ড উই আর প্রাউড টু হ্যাভ হিম ইন আওয়ার টিম আর কি। রাইট, মানে যেখানে যে সমস্ত ট্যালেন্ট, মিডফিল্ড ট্যালেন্টদেরকে নিয়ে হচ্ছে রিসেন্ট পাস্টে হচ্ছে ফুটবলের টাগ অফ ওয়ার হয়েছে, ফরচুনেটলি সবগুলা প্লেয়ারই হচ্ছে সামহাও রিয়াল মাদ্রিদে এসে মানে ল্যান্ড করলো। তো মানে দিস ইজ ভেরি স্যাটিসফাইং টু সি। আর ইনফ্যাক্ট মানে কামাভিঙ্গাকে নিয়ে আমি এখনো মাঝে মধ্যে হচ্ছে টুইটারে দেখি যে বিভিন্ন ক্লাবের লোকজনের কান্নাকাটি, স্পেশালি হচ্ছে মানে কামাভিঙ্গা যখন হচ্ছে দেখা যায় যে মানে যে কোনো রোলে সে শুট করে যাচ্ছে, তাকে অফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলালেও সে ভালো করতেছে। এখন যেহেতু বাকিদের কথাও তুলছেন, চুয়ামিনি আসছে, কামাভিঙ্গা আসছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হয় এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে এভরিওয়ান চোজ টু প্লে ফর রিয়াল মাদ্রিদ। মানে ওয়েন দেয়ার ওয়াজ অপরচুনিটি ফর এনি ক্লাব, মানে তারা যে কোনো ক্লাবে যাইতে পারতো, যে অনেক টাকা মানে নিয়ে বসেছিল অনেক ক্লাব। বাট কামাভিঙ্গার কথা বলেন, চুয়ামিনির কথা বলেন, বেলিংহামের কথা বলেন, দে চোজ টু প্লে ফর রিয়াল মাদ্রিদ, যে আমি রিয়াল মাদ্রিদেই যাবো। মানে এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান এর থেকে স্যাটিসফাইং জিনিস আমার কাছে মনে হয় না। মানে অন্য ক্লাবের মানুষজন বা ফ্যানসরা এই জিনিসটা আসলে উপভোগ করতে পারে, যেটা আসলে আমরা উপভোগ করতে পারি। এর সাথে আরেকটু অ্যাড করে যে আসলে বেলিংহামের ব্যাপারটা, স্পেশালি বেলিংহাম ওয়াজ দ্য নেক্সট বিগ থিং, এবং আমরা কাইন্ড অফ লাকি, মানে আমাদের লাস্ট কিছু বছরের ট্রান্সফার পুল অত স্ট্রং না যতটা ইট ইউজ টু বি। সো আমরা কাইন্ড অফ লাকি যে বেলিংহাম চোজ আস, এবং দ্য কি বলবো, দ্য বন্ডিং হ্যাপেন্ড, এন্ড এখন বেলিংহাম আসার পরে দিস টিম লুকস ডিফারেন্ট। এবং ধরেন আমাদের টিমের সবচেয়ে যেটা ভালো ব্যাপার আমার কাছে মনে হয়, যে আমাদের কিছু মিডফিল্ডার আছে, দে ক্যান ডু এভরিথিং, লাইক ভালভার্দের কথা বলা হয়, কামাভিঙ্গার কথা বলা হয়, ইভেন শুয়ামিনিও একটা ম্যাচে সিবি খেলছে। সো আমাদের টিমের ওইরকম মাল্টিপল রোলের প্লেয়াররা শুট করতে পারতেছে। আর আরেকটা যেটা অ্যাড করছিলাম ফার্স্টে, যে গোল স্কোরিং মিডফিল্ডার আছে আমাদের। 1-2 সিজন আগে ভালভার্দে অনেক বেশি লং শট মারতো, যখন আমাদের লং শটে গোল লাগতো, এবং লাস্ট সিজনে ভালভার্দে 10-11 এর বেশি হতে পারে গোল আসছে, কোচ ডিমান্ড করছে আসছে। তো আমাদের গোলগুলো আসতেছে এবং মিডফিল্ড মোটামুটি সেট, কিন্তু আলটিমেটলি ওই আমাদের মিডফিল্ড এতই ভালো যে মিডফিল্ডের তুলনায় ফরওয়ার্ড লাইনটা আসলে একটু ফ্যাকাশে। এটা সবসময় আসলে পডকাস্টের আলোচ্য বিষয় থাকে সবসময়। হ্যাঁ, ইভেন তুমি যদি রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করো, মানে রিয়াল মাদ্রিদের যেই স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডও কিন্তু আমাদের ফরওয়ার্ড লাইন আমি বলবো যে এতটা ভালো না। এবং লাস্ট 5-4 ইয়ার্সে যদি আমরা দেখি, যে রিয়াল মাদ্রিদের যেটা বললা, যে ট্রান্সফারে আমরা আগে যেরকম দেখতাম রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটে যাইতো স্প্ল্যাশ পানি এবং বড় যে স্টার তারা নিয়ে নিত। তো এখন যেটা হয়েছে, যে লাস্ট 10-12 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, রিয়াল মাদ্রিদ এটাই করতো, বড় বড় স্টারদের কিনে নিত। এখন হচ্ছে যে টপ অফ দ্য পিরামিডের কথা যদি আমি চিন্তা করি, তখন দেখবা যে এখন কিন্তু মানি স্প্ল্যাশ করার অনেক ক্লাব হয়ে গেছে। পিএসজি আছে, ম্যান সিটি আছে, বড় বড় অন্যান্য ক্লাবরাও, ম্যান ইউনাইটেড সহ সবাই মানি স্প্ল্যাশ করতেছে। সো হোয়াট রিয়াল মাদ্রিদ ডিড ইজ, তারা হচ্ছে বটম অফ দ্য পিরামিডে চলে আসছে। তারা ম্যাচিউরড একদম কি বলবো স্টার প্লেয়ার না কিনে, তারা যারা আসলে মোর প্রমিজিং
ওই টাইপের ইয়াং ট্যালেন্টদের কেনা শুরু করছে, যেটা হচ্ছে যাদের হচ্ছে নিয়ে এখন পর্যন্ত, এখন লাস্ট 1-2 বছর হয়তো বাড়ছে। আমরা যদি ইভেন জিদানের টাইমটাও দেখি যে 15 থেকে 18 বা 20, 21, 22 পর্যন্ত আমরা কিন্তু খুব বেশি টাকা খরচ করি নাই। জিদানের টাইমটাতে আমরা একদম টাকা খরচ করি নাই বললেই চলে, এটা আসলে খরচ করার পর্যায়ে পড়ে না যে 1-2টা ট্রান্সফার হয়েছে। সো আলটিমেটলি রিয়াল মাদ্রিদের ট্রান্সফারের যেই আগে যে ধরনের ট্রান্সফার ছিল বা ট্রান্সফার পলিসিটা, সেখানে আমার কাছে মনে হয় যে একটু চেঞ্জ আসছে। রিয়াল মাদ্রিদ এখন বড় স্টার কেনার থেকে ইয়াং স্টার কেনার দিকে একটু বেশি মনোযোগী, এবং অন্যান্য ক্লাবও যখন রিয়াল মাদ্রিদ যেটা করে অন্যান্য ক্লাবও আস্তে আস্তে ওই দিকেই ফলো করে। এখন অন্যান্য ক্লাবরাও দেখবো যে যারা ইয়াং স্টার তাদের কেনার চেষ্টা করতেছে, মানে বেলিংহাম নিয়ে টানাটানি লাগছে, সেম গোস ফর চুয়ামেনি, কামাভিঙ্গা। সো আলটিমেটলি রিয়াল মাদ্রিদের ফলো করেই সব ক্লাব, এবং রিয়াল মাদ্রিদ আস্তে আস্তে এই জায়গাটায় কিছুটা পিছিয়ে আছে, যেহেতু দেখা যায় যে একটা ভালো স্টার প্লেয়ার কিনতে গেলে এখন ট্রান্সফার মার্কেটের যে অবস্থা, 100 মিলিয়ন প্লাস লাগবেই। মানে একটা স্টার প্লেয়ার তুমি যদি কিনতে যাও, সেক্ষেত্রে ইয়াংস্টারকে যদি আমরা আসলে, যে হয়তো যদি আমি কিলিয়ান এমবাপ্পের কথা বলি, তারে আনতে গেলে হয়তো যে ক্লাব হয়তো কিনবে, যদি কোনো ট্রান্সফার হয় আসলে, হয়তো 150 প্লাস লাগবে। সেখানে তুমি যদি একটা ইয়াংস্টারকে 60 থেকে 100 এর মধ্যে পাও, যে আসলে তোমাকে 8 বছর, 10 বছর, 12 বছর সার্ভিস দিবে, ইটস এ বিগ ডিল, উইন উইন ডিল ফর বোথ প্লেয়ার এন্ড দ্য ক্লাব। সো রিয়াল মাদ্রিদ আসলে ওই পথেই হাঁটতেছে, আমার কাছে এটা মনে হয় লাস্ট ফিউ ইয়ার্স এর ট্রান্সফার দেখে আমার কাছে এটা মনে হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করছিলাম, বাট কথার মাঝখানে থেমে গেছে। সেটা হচ্ছে যে এই সিজনে লা লিগার সবচেয়ে বড় ওয়ান্ডার যে ক্লাবটা, এটা আছে সো ফার, তারা টপ অফ দ্য লিগ। কিন্তু এই টিমটাই কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে 3-0 ডিফিটেড হয়েছে। জিরোনা, মানে সরি, জিরোনা। তো এখন এই জিরোনার যদি গেম প্লে গুলো, কেউ যদি হচ্ছে অ্যাটাক বিল্ড আপ গুলো একটু খেয়াল করে, জিরোনা কিন্তু প্রচুর উইং থেকে হচ্ছে বল সেন্টারের দিকে নিয়ে আসে, যে জিনিসটাতে বার্সেলোনা বারবার হচ্ছে এক্সপ্লয়েট হচ্ছিল। শুধু বার্সেলোনা না, লা লিগা মোরাললেস সবগুলা টিমই এভাবে এক্সপ্লয়েটেড। তো এই ধরনের অ্যাটাককে আটকানোর জন্য যেই টাইপ আপনার হচ্ছে খুব মানে খুবই হাইলি নিবল একটা সিডিয়াম দরকার, যে কিনা হচ্ছে ক্রমাগত পাসগুলো, এই ধরনের পাসগুলোকে ইন্টারসেপ্ট করবে। রাইট নাও দুনিয়াতে এরকম প্রোফাইলের একটা মাত্র প্লেয়ার আছে, সেটা হচ্ছে চুয়ামেনি। এন্ড দিস ইজ ওয়াই জিরোনা অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের সামনে খুব একটা সুবিধা করতে পারে না। ইভেন রিয়াল মাদ্রিদ কিন্তু মানে যদি আপনি নাম্বার অফ ইন্টারসেপশন, ওরা জিরোনার পাসগুলো হচ্ছে কোন কোন জায়গায় ইন্টারসেপ্ট হয়েছে এই ম্যাপটা যদি ফলো করেন, খুব ক্লিয়ারলি দেখবেন বক্সের বাইরে ওদের অসংখ্য পাস ইন্টারসেপ্টেড। তো দিস ইজ দ্য থিং, মডার্ন ডে ফুটবলে আমরা অ্যাকচুয়ালি আমরা তো সবসময় দেখা যায় যে ফুটবলে অ্যাটাকারদেরকে নিয়ে বেশি আলোচনা হয়, বাট মডার্ন ডে ফুটবলের একটা ফিলোসফি হয়ে গেছে, ইফ ইউ ক্যান ডিকটেট মিডফিল্ড, ইউ আর গোয়িং টু উইন দ্য ম্যাচ ইভেনচুয়ালি। তো এই জায়গাতে এই ফিলোসফিটা রিয়াল মাদ্রিদের চেয়ে পারফেক্টলি আই ডোন্ট থিঙ্ক আর কোনো ক্লাব মানে প্র্যাকটিস করতে পেরেছে। হ্যাঁ, মানে তার মানে এই না যে আমরা সারা জীবন আনডিফিটেড থাকবো, ডিফিট আমাদেরও হবে, বাট দ্য থিং ইজ অন্যরা যেভাবে এক্সপ্লয়েটেড হইতে পারে সেই চান্সটা রিয়াল মাদ্রিদের কম। এন্ড মানে দিস ইজ দ্য থিং, রিয়াল মাদ্রিদ অলওয়েজ প্র্যাকটিস, এবং এই কারণে রিয়াল মাদ্রিদের ডাইনেস্টি মানে কখনো এন্ড হয়ে যায় না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আস এন্ড আদার টিমস। তো এনিওয়েজ, আজকের ম্যাচের দিকে আমরা আসি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিক্সচারে আমরা মুখোমুখি হতে যাচ্ছি ভিয়ারিয়ালের। যদিও এই সিজনে ভিয়ারিয়ালের অবস্থা খুব একটা ভালো না, লা লিগাতে মেবি 16 বা 17 নম্বর পজিশনে আছে। রিসেন্ট পারফরমেন্সও দেখলাম যে লাস্ট 5 ম্যাচের মধ্যে মাত্র একটা উইন, বাট ভিয়ারিয়াল ইজ মানে অলওয়েজ আ থ্রেট ফর রিয়াল মাদ্রিদ। মানে লাস্ট 5টা ম্যাচের মধ্যে ভিয়ারিয়াল 2টা জিতেছে, রিয়াল মাদ্রিদের এগেইনস্টে 2টা ড্র হয়েছে, এবং আমাদের জয় মাত্র একটা। So given the situation, given the current form, given the history, what can be the outcome of this match, Asif? না যেটা আপনি বললেন, ভিয়ারিয়াল আসলে সবসময় আমাদের মানে পয়েন্ট ড্রপ হয় আসলে লা লিগাতে। যেসব টিম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সো লা লিগাতে যেসব টিম আমাদের আসলে পয়েন্ট ড্রপ হয়, এদের মধ্যে ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া এইসব টিম আসলে মানে খুবই রেগুলারলি এদের কাছে আমরা পয়েন্ট ড্রপ করি। সেভিয়া আরেকটা টিম, এবং এদের কাছে আমরা পয়েন্ট ড্রপ করি। হিস্টোরিক্যালি দেখা গেছে যে এরা আমাদের রাইভাল যে আছে বার্সার কাছে খুবই বাজেভাবে হারতেছে। এবং যেটা বললেন, ভিয়ারিয়াল বাজে ফর্মে আছে, পয়েন্ট টেবিলে 14 নম্বরে আছে। এসব আসলে কিছুই ম্যাটার করে না। রিয়াল মাদ্রিদের সাথে খেলার দিন হচ্ছে ওরা অন্য একটা গ্রুপে চলে যায়, এবং আমাদেরও লাস্ট লিগ ম্যাচটা আসলে আমরা ড্র করছি। তো আমাদেরও হচ্ছে আবার পয়েন্ট টেবিলে আমরা 2-এ। তো
তো আমাদের আবার এরকম একটা ব্যাপার আছে, যখন আমরা জিততে থাকি আবার একটা যদি পয়েন্ট ড্রপ করে, একটা কনজিকিউটিভ পয়েন্ট ড্রপের একটা ব্যাপার আছে। সেটা আবার কার্লো অ্যানচেলত্তির টিমেরও যদি তাকান, কার্লো অ্যানচেলত্তির যদি আমরা 14-15 সিজনের দিকে তাকাই, ওই সিজনে আসলে আমরা সবই জিততেছিলাম। তারপর হঠাৎ করে একটা পয়েন্ট ড্রপ হইলো, এবং এই সিজনের সাথে অনেকটা সিমিলার বলা যাবে না, বাট আমি বললাম আর কি যে দুইটা পাশাপাশি। সো মানে একদম যে বলবো যে আমরা আজকে একদম ডমিনেট করে জিতবো, ইটস নট গোনা বি দ্য কেস। এবং ভিয়ারিয়ালের সাথে আবার আজকে তো লাস্ট বার যখন লিগে খেলা হয়েছিল ভিয়ারিয়ালের সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল অ্যালেক্স পেইনার সাথে, আমাদের ফেদে ভালভার্দের একটা বাগবিতণ্ডা, এবং সেটা আরো অন্য পর্যায়ে গেছে এবং অনেক কিছু হয়েছে। তো ওই দিকেরও একটা হিট থাকবে। তারপরে আমাদের তো একটা নেভার এন্ডিং, যেটা বললামই যে আমাদের বেলিংহাম গোল না দিলে গোল বের করবে, আমাদের ভিনিসিয়াসও ইনজুর্ড। আজকের একটা পজিটিভ দিক, শোয়ামিনি ব্যাক করতেছে, দ্যাট ইজ এ হিউজ পজিটিভ, এবং অনেক তাড়াতাড়ি করতেছে। মনে হচ্ছিল যে এই বছরে আর শোয়ামিনি ব্যাক আচ্ছা, করবে না। তাহলে এই ডিসকাশনটা নেক্সট ফেজে যাওয়ার আগে আমি আজকে দুই দলের স্কোয়াডটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, তো আজকে এই হচ্ছে রিয়াল মাদ্রিদের স্কোয়াড। লুনি অ্যাজ ইউজুয়াল, লুলিন, আলাবা, বেলিংহাম, ক্রুজ, মডরিচ, রদ্রিগো, ভালভার্দে, লুকাস ভাস্কেজ, ব্রাহিম দিয়াজ, রুডিগার এন্ড ফারলান মেন্ডি। তো যদিও বেঞ্চে হচ্ছে আজকে সোয়ামিনি আছে, আর্দা গুলারকে নিয়ে বেশ কিছু কমেন্টস দেখলাম। আনফরচুনেটলি আর্দা গুলার আজকেও নাই। উই হোপ that won't be another negative case for us. Let's see. এদিকে ভিয়ারিয়ালের স্কোয়াডটা এরকম: জর্গেনসেন, আলবিওল, আচ্ছা আমাদের এক্স ক্যাপ্টেন এখনো আছে, আচ্ছা জেরার্ড মোরেনো আছে, ড্যানি পারেহো, মোরালেস, মোটামুটি অ্যাজ ইউজুয়াল যে ফেস গুলো থাকার কথা সেইটাই আছে। খুব একটা মানে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। এনিওয়েজ, আসিফ, ইউ হ্যাভ দ্য হ্যাঁ, স্কোয়াডস ইন ইউর ব্রেইন হ্যাঁ। নাও, সো ইউ ক্যান ক্যারি অন। তো আরেকটা জিনিস যদি অ্যাড করি, খুবই শ্যালো একটা ফ্যাক্টর, বাট আমরা মোস্ট লাইকলি লাইক 90% অফ দ্য ম্যাচে এক্স রিয়াল মাদ্রিদ প্লেয়ারের কাছে গোল খায়, এবং এখানে আমরা রাউল আলবিওলকে দেখতে পারছি। সো হি ইজ লাইক 40 ইয়ার্স ইয়াং এরকম, তার বয়স 37 অথবা 36, স্টিল প্লেইং গুড। লাস্ট সিজনেও ইউরোপে অনেক ভালো করছিল ভিয়ারিয়াল। তো সবকিছু বিবেচনা, তারপর মোরালেসও রিয়াল মাদ্রিদের একাডেমির প্লেয়ার ছিল। তো এই কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে কাগজে কলমে আসলে কোনো লজিকেই কাজ করে না, বাট ফিল্ডে যখন গেম অন রোল থাকে তখন আসলে আমরা এরকম কিছু ফ্যাক্টরের কাছে হেরে যাই হয়তোবা। সো এইসব জিনিস আসলে ম্যাচটা ইজি হবে না, বাট লুকিং ফরওয়ার্ড, যেহেতু সামনে ক্রিসমাস ব্রেক আসতেছে, সবকিছু মিলে যদি একটা কমফোর্টেবল লিডে থাকা যায়, দুয়েই হয়তোবা শেষ করবো যদি জিরোনা তাদের ফর্ম ধরে রাখে। দুইয়েও যদি থাকা যায়, যে পয়েন্ট যদি ড্রপ না করে, সেটাই আসলে আমাদের হিউজ পজিটিভ হবে এই রিমেইনিং দুইটা ফিক্সচার আছে সেগুলো থেকে। আচ্ছা রাজিন ভাই, ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভিয়ারিয়ালের সাথে আমরা কি কি চ্যালেঞ্জেস ফেস করতে পারি বলে মনে হয়, গিভেন দ্যাট তারা মানে মিডফিল্ড বেশ ভালো রকম প্রেস করে এখানে? টু বি ভেরি অনেস্ট, রিয়াল মাদ্রিদের আসলে একটা জায়গায় আমার কাছে মনে হয় উন্নতি দরকার। যদি মিলিটাও ব্যাক করে তাহলে এই জায়গাটা মনে হয় কিছুটা আমরা হয়তো কাভার করতে পারবো, যে আমাদের অন দ্য এয়ারে আমাদের ডিফেন্ডাররা খুব ভালো করতে পারে, যেটা অনেক অনেক দলই পাস্টে আমরা দেখছি কাজে লাগাইছে। আমাদের ক্রস বেসড যখন আসলে আমাদের অ্যাটাক আসে, আমাদের দেখা যায় যে আলাবা তাকায় থাকে আগাছের দিকে, বল জায়গা গোলের ভিতরে। সো এই আলাবাকে আসলে মানে আলাবা রিসেন্ট ফর্ম আসলে খুব একটা ভালো না, এবং আজকেও আলাবা আছে। সো রুডিগারের উপরে ভরসা করতে হবে আমার কাছে যেটা মনে হয়। এবং আমার মনে হয় যে যদি আমাকে বলে পার্সোনালি, আমার পছন্দ হচ্ছে রুডিগার এবং মিলিটার যে সিবি2, ওইটা আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের জন্য আসলে দরকার, কারণ দুজনেই মোটামুটি বেশ ভালো অন দা এয়ার, এবং ডিফেন্সিভ অ্যাবিলিটির কথা যদি বলি দুজনেই ভালো। আলাবা যে খারাপ তা না, বাট তার রিসেন্ট ফর্ম আসলে খুব একটা ভালো যাইতেছে না, এবং লাস্ট ফিউ ম্যাচেস এর কথা যদি বলি খুবই চাইল্ডিশ কিছু, মানে আমরা দেখছি যে ম্যান মার্কিং করতে পারে নাই, একদম তার সামনে দিয়ে বল নিয়ে স্ট্রাইকার গোল দিয়ে দিছে, সে ক্লিয়ার করতে পারে নাই, তার পায়ে বল লেগে উল্টা আরো ডি বক্সের ভিতরে ঢুকে গেছে, এইসব জিনিসপাতি আমরা দেখছি। সো যে কারণে আমি একটু ফেড আপ আলাবার উপর। এবং এই ইয়াতে যদি যাই, লুকাস ভাস্কুয়েজ সেও যে খুব একটা এরিয়ালে ভালো সেটাও না। সো আলটিমেটলি এই জায়গায় যদি আসলে যেটা ক্রস বেসড ফুটবল যদি আসলে খেলে, সেখানে প্রতিপক্ষ আমার কাছে মনে হয় কিছুটা রিয়াল মাদ্রিদের সংখ্যা অবশ্যই থাকবে। এবং টু বি ভেরি অনেস্ট, রিয়াল মাদ্রিদ আসলে হুটহাট মানে পচাশা মুখে পা কাটে, এটা আসলে তাদের একটা স্বভাব। এবং
আসিফ যেটা বললো যে রিয়াল মাদ্রিদ দেখা যায় যে অনেক টানা জিততেছে, একটা ড্র করছে, এরপরে ওই জিনিসই আবার দেখা যায় এক টানা আবার 2-3 ম্যাচ পয়েন্ট লুজ করতেছে, না তো হারতেছে, মানে এরকম যাইতেছে। এবং এটা আনচেলত্তির আসলে অভ্যাস, আমরা দেখছি এরকম টানা 30-40 ম্যাচ অপরাজিত ছিল, একটা ম্যাচ হারছে, এরপরে পুরো সিজনে আমাদের আসলে ফ্লপ গেছে। সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে প্রেস করে খেলবে, আমাদের ফেদে ভালভার্দে আছে, সো ফেদে ভালভার্দেও বেশ ভালোই প্রেস করে। এবং আমাদের মিডের দিকে যদি তাকাই, লুকা মডরিচ, টনি ক্রুস, জুড বেলিংহাম যদিও মোর অফেন্সিভ মিডফিল্ডার, বাট সেও বেশ ভালোই প্রেস করতে পারে, কি বলে অ্যাবজর্ভ করতে পারে। এবং ক্রুস মডরিচ দুজনই ওয়ার্ল্ড ক্লাস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমি পার্সোনালি আসলে লালিগা ইটস নট এ প্রবলেম, আমার কাছে মনে হয় ক্রুস মডরিচ ডুও একসাথে নামলে আমার কাছে খুব একটা এখন ভালো লাগে না, বড় ম্যাচের কথা বলতেছি। বাট ছোট ম্যাচে আসলে এই জায়গাটায় কাজ করতে পারে, যেহেতু গেম টাইম দিতেই হবে। সো আমার কাছে মনে হয় যে লালিগার ম্যাচে আসলে গেম টাইম দেওয়া ভালো, হোম ম্যাচ আছে। সো হোপফুলি উইল বি এ পজিটিভ রেজাল্ট ফর রিয়াল মাদ্রিদ। যেটা আসিফ বললো যে আমরা যদি পয়েন্ট টেবিলের 1 নম্বরেও না যাই, 2 নম্বরেও যদি ভালো অবস্থান থেকে আসলে ক্রিসমাস ব্রেকে যেতে পারি, দ্যাটস এ ভেরি গুড পজিটিভ থিং ফর রিয়াল মাদ্রিদ। আর বাকি হাফ সিজন তো রইলই। আর যেটা বলতেছিলাম যে যদি ক্রস বেসড খেলে এবং অন দি ইন দি এয়ারে খেলে, আমার কাছে মানে আলাবা আসলে কুড বি আওয়ার উইক পয়েন্ট। এই জায়গায় আসলে আলাবা দেখা যাবে যে মিস্টেক করে গেছে এন্ড উই কনসিডারড গোল। আচ্ছা, আরেকটা বিষয় যেটা কমেন্টে এসেছে, আমি নিজেও বিষয়টা নিয়ে ডিসকাস করবো ভাবছিলাম, সেটা হচ্ছে কমেন্টটা, আচ্ছা হ্যাঁ, এই যে কোর্তোয়া, লুনিন, কেপা কাকে রাখবেন, কাকে আচ্ছা মেবি বাদ দিবেন, এটা বলতেছে। কোর্তোয়া সাডেনলি বাদ দেওয়ার মতো মানে কোনো অপশনই না। লুনিন কেপার মধ্যে, যেহেতু কেপা এখনো পর্যন্ত তো আমাদের মানে এই লোন গোলকিপার, রাইট আসিফ? হ্যাঁ, তো মানে অন পেপার কেপা বাদ যাওয়ার মতো, বাট ইফ উই টক অ্যাবাউট লুনিন এন্ড কেপাস পারফরমেন্স, আমার কাছে পার্সোনালি মনে হয় লুনিনের ডিফেন্স অর্গানাইজিং মানে ডিফেন্স লিডারশিপটা কেপার চেয়ে বেটার। মানে স্পেশালি যখন হচ্ছে কেপা যখন হচ্ছে গোলকিপিং করে, অনেক সময় দেখা যায় যে আউট অফ নো হেয়ার হচ্ছে কিছু লব বল আমাদের ডিফেন্সের মাঝখান দিয়ে বের হয়ে যায়, যেটা আমার কাছে মনে হচ্ছে লুনিনের সময় কিন্তু এই এরিয়াল মিস্টেক গুলো খুব কম হয়েছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক আসিফ, তোমার কি মনে হয়? না, এই ডিসকাশনটা আসলে আসতোই। এবং আরেকটা যেটা ব্যাপার হয়েছে, কেপার ক্ষেত্রে প্লাস পয়েন্ট হিসাবে মাদ্রিদ বিবেচনা করতে পারে, যেটা আমি চাই না হোক, যে স্প্যানিশ জিকে এবং স্প্যানিশ টিমে একটা স্প্যানিশ জিকে থাকবে, এরকমই একটা ব্যাপার। কিন্তু মানে আমি যদি পার্সোনালি বলি, অবশ্যই আই উড প্রেফার টু হ্যাভ লুনিন। এবং লুনিনকে আসলে নেক্সট, বয়সও কম, ওকে আরো গ্রুম করা যাবে। আর কেপার আসলে পাস্ট কিছু এক্সপিরিয়েন্স ছিল তার এক্স ক্লাবে, খুব বেশি সুখকর না। তবুও কেপা এই সিজনে যা খেলছে ইজ মোর দেন ডিসেন্ট, এবং আমাদের বেশ কিছু সেভও দিছে। বাট যেটা বললেন, কেপার কাছে লং বল বের হয়ে যাওয়ার কিছু ব্যাপার আছে, এবং কেপা হচ্ছে মানে লং রেঞ্জার শটে একটু দুর্বল। এজন্য দেখবেন যে বেশ কিছু টিম লং রেঞ্জারে এরকম ওর এগেনস্টে শুট করতেছে। আর লুনিনের যেটা হয়েছে, লুনিনের আসলে আসলে ওর দেশটাও একটা ফ্যাক্টর হইতে পারে জাতীয় পর্যায়ে। এবং তাছাড়া লুনিনের আসলে দরকার ছিল একটু কনফিডেন্স, কারণ যখন কনফিডেন্স থাকবে একটা প্লেয়ারের উপর, অটোমেটিকই আসলে ভালো খেলবে। এবং গত 2 সিজন আসলে করতো এমন ভাবে খেলছে, আপনি চেঞ্জ করতে চাবেন না নিশ্চয়। একটা কোচ কখনোই মানে আমরা অনেক সময় কমপ্লেন করছি কোপা ডেল রের ম্যাচে কেন আসলে লুনিন কি চান্স পাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কোপা ডেল রে কোপা ডেল রের ম্যাচে আসলে থার্ড ডিভিশন একটা টিমের কাছে আমরা হেরে গেছি। তো খুবই নরমাল আমাদের জন্য। আসলে আমরা ইউসিএল এর একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ আসলে গোলকিপার ছাড়া খেললেও হয়তো বা জিতবো, খুবই বেশি বলতেছি, বাট গোলকিপার ছাড়া খেললেও জিতার মতো চান্স ক্রিয়েট করা যাবে। বাট কোর্তোয়া ছাড়াও কোপা ডেল রে জিততে পারতেছি না, এমন একটা সিচুয়েশন। এবং কোপা ডেল রেতে আসলে আমার অবস্থা বেশ বাজে। গত সিজন আসলে যদিও আমরা জিতছি, কিন্তু যদি আমি পার্সোনালি বলি, আই উড কিপ কোর্তোয়া। আই গেস এখনো কোর্তোয়ার 2টা গুড সিজন আর একটা হাফ সিজন আছে অলরেডি তার ক্যারিয়ারে। যদিও এই সিজনটা আসলে ইনজুরির পরে কতটুকু ব্যাক করবে, কারণ গোলকিপারের এসিএল ইনজুরি যে কোনো অবস্থায় এখানে গোলকিপারের ফুট মুভমেন্ট আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওইভাবে আগের মতো তার এজিলিটি থাকবে কিনা সেটাও একটা কনসার্নের বিষয়। বাট হোপফুলি থিবো যেহেতু প্র্যাকটিসে ইনডোর প্র্যাকটিস করতেছে, আশা করি ব্যাক করবে। এবং কেপাকে আসলে পার্মানেন্ট করা উচিত হবে না। আই উড কিপ লুনিন, কারণ আমাদের আসলে ওইভাবে গ্রুম করা উচিত, কারণ এটা তো একটা হায়ারার্কির মতোই, যে একজন যাবে একজন আসবে, এভাবে করেই তো উঠবে। রাইট। নতুন করে আসলে আর গোলকিপার সরি
গোলকিপারেরও তো আসলে ওই রকম মানে খুবই মানে ভালো গোলকিপার আসতেছে এমনও না। যেটা হচ্ছে ইউএস এর একটা গোলকিপার ছিল যেটা আমাদের রেডারে ছিল, সেটা চেলসি সাইন করে ফেলছে, নামটা এখন আমার মনে আসতেছে না। তো এইরকম যারা ছিল তার মধ্যে লুনিন ভালোই প্রমিসিং, বাট এরপরেও দেখা যাক 2 সিজন পরে কোন গোলকিপার আসতেছে, কারণ প্লেয়ার আলটিমেটলি আসবেই, এটাই নিয়ম আসলে। তো তখন এখন বর্তমানে ইন দিস সিচুয়েশন আই উড রাদার কিপ লুনিন দেন কেপা। আমি একটু অ্যাড করি এর সাথে, আসিফের সাথে আরেকটা জিনিস যেটা আমার আচ্ছা কাছে মনে রাজিম ভাই অ্যাড করেন, কিন্তু সাথে আরেকটা কোশ্চেন সহ অ্যাড করেন। হুম, সেটা হচ্ছে লাস্ট সিজনে আমরা প্রচুর গোল কনসিড করতে থাকা সত্ত্বেও কিন্তু এই সিজনে কিন্তু আমরা কম গোল কনসিড করছি, রিজনটা কি এটা আচ্ছা সহকারে? ওইটাই আসবো। আগে হচ্ছে কোর্তোয়া, লুনিন, কেপা এটা নিয়ে কথা বলি। কেপা মাত্রই এই সিজনেই আমাদের সাথে জয়েন করছে, নট এ পার্মানেন্ট ডিল। লুনিনের বিষয়টা যদি আমি দেখি, লুনিন হচ্ছে একদম বড় হয়েছে মাদ্রিদ এনভায়রনমেন্টে, সে মাদ্রিদ অ্যাটমসফিয়ার নিয়ে বড় হয়েছে এবং এই প্লেয়ারদের সাথেই খেলতেছে লাস্ট অনেকদিন ধরে, সে কিন্তু বেঞ্চে আছে। এবং মানে আসিফ যেটা বললো যে আমরা কোচরে অনেক সময় অনেক কিছু বলছি, ধরেন এই যে কোপা দেল রে কোর্তোয়া খেলার পরও ম্যাচটা হেরে গেছে, এখন এই জায়গায় যদি আসলে লুনিন খেলতো আমরা আবার কোচরেই দোষ দিতাম যে কি দরকার ছিল চেঞ্জটা করার, যেহেতু কোর্তোয়া ভালো খেলতেছে। সো কোর্তোয়া, টু বি ভেরি অনেস্ট, লিভারপুলের সাথে ওই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা আমরা কোর্তোয়ার কারণে জিতছি, এবং কোর্তোয়া অমানবিক পারফরমেন্স দেখাইছে। এবং যে ধরনের পারফরমেন্স দেখাইছে, ইট ওয়াজ মানে মানে কি বলবো, ইট ওয়াজ ব্যাড টু ড্রপ হিম ফ্রম দ্য 11। লুনিনকে আসলে জায়গা দেওয়া উইথ নো মানে নাথিং, খুব বেশি সে তো আর চান্স পায়নি এর আগে, যে সে অনেক ভালো প্রসপেক্ট দেখাইছে, চান্স পাইছে, 2-4টা ম্যাচ ভালো খেলছে, তাই ঠিক আছে ওকে চান্স তো। কোর্তোয়া এত ভালো কনসিস্টেন্টলি খেলছে, যে কারণে আমার কাছে মনে হয় যে আসলে লুনিন এতটা সুযোগ পায় না। এবং আপনি দেখবেন যে রিয়াল মাদ্রিদ এমন হয়েছে, অনেক প্লেয়ার আসছে, চান্স পায় না দেখা ঠিকঠাক মতো চলে গেছে, বাট লুনিন ওয়াজ লয়াল টু রিয়াল মাদ্রিদ। আমি বলবো সে চাইলে অন্য জায়গায় হয়তো যাইলেও যাইতে পারতো, বাট সে যায় নাই, ওয়েটেড ফর দ্য অপরচুনিটি, এবং অপরচুনিটি আসছে। এবং এখন পর্যন্ত পার্সোনালি আমার কাছে মনে হয় যে বেশ ডিসেন্ট খেলাই দিছে, একদম খুব বাজে খেলছে যে তা বলা যাবে না। সো আই উড প্রিফার লুনিন ওভার কেপা এনি ডে, মানে এই মুহূর্তে যদি আমারে বলে। সো নো চান্স ফর কেপা টু বি দ্য ফার্স্ট চয়েস অর সেকেন্ড চয়েস, কজ যদি কোর্তোয়া চলে আসে, কোর্তোয়া মাইট বি দ্য ফার্স্ট চয়েস যদি আসলে যেটা বললো ইনজুরির পর যদি ভালো খেলতে পারে, আদারওয়াইজ লুনিন অল দ্য ওয়ে আমার কাছে। আর আরেকটা জিনিস হচ্ছে, লাস্ট সিজনে আমরা প্রচুর গোল কনসিড করছি কোর্তোয়া থাকা সত্ত্বেও, এই সিজনে হচ্ছে আমরা কম গোল কনসিড করছি। এটা নিয়ে পার্সোনালি আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো ভালো রিসার্চ করি নাই, যে কারণে হচ্ছে আমি একদম পিন পয়েন্ট কোনো অ্যান্সার দিতে পারবো না। বাট আমার কাছে মনে হয় যে গতবার আমরা যে ধরনের ফরমেশনে খেলছি, এ ধরনের ফরমেশনে কিন্তু এবার কিন্তু আমাদের ফরমেশন চেঞ্জ হয়েছে কিছুটা। আমাদের, আমি বলবো যে জুড বেলিংহামের ইনক্লুশনটা অফেন্সিভলি যেমন আমাদের অনেক ভালো কাজে দিছে, ডিফেন্সিভলিও আমাদের জুড বেলিংহামের ইনক্লুশনটা অনেক কাজে দিছে। এইখানে এবং আরেকটা হ্যাঁ, জিনিস হচ্ছে, একটু শেষ করে, আরেকটা জিনিস হচ্ছে ক্রুস মডরিচ এই সিজনে কিন্তু খুব কমই একসাথে খেলছে। আপনারা যদি মানে আমি যদি ইয়ে করি, ক্রুস মডরিচের জায়গায় দেখা যাচ্ছে ফেদে ভালভার্দে রেগুলার খেলতেছে, কামাভিঙ্গা সুযোগ পাচ্ছে, তার ডিফেন্সিভ ওয়ার্ক রেট ভালো, ফেদে ভালভার্দে খুব ভালো প্রেস করতেছে, এবং বেলিংহামেরও এখানে হচ্ছে ডিফেন্সিভ যেই কথাটা বললাম যে তার ওয়ার্ক রেট, কিন্তু অফেন্সিভলি আমরা অনেক কথা বলতেছি যে 19 ম্যাচে 16 গোল করছে, 5 অ্যাসিস্ট, ডিফেন্সিভলিও কিন্তু সে খুব ভালো পারফর্ম করছে, যেটা আসলে খুব একটা চোখে পড়তেছে না। সো 3-4টা মিডফিল্ডারই আমাদের মোস্টলি এই সিজনে খেলছে, এবং এর মধ্যে 3জনই খুব ভালো ডিফেন্সিভলি হোল্ড করছে, চুয়ামেনিও ছিল কিছু কিছু ম্যাচে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আমরা আসলে খুব ভালো পারফর্ম করছি, এবং বাকি যদি কিছু অ্যাড করতে চায় আর কি আসিফ। হ্যাঁ, তো আচ্ছা আমি একটু অ্যাড করি তাহলে, আসি শুরু কর। আচ্ছা নাহলে তুমি করো সমস্যা নেই। আচ্ছা, তো আমার কাছে এখানে কয়েকটা রিজন আছে যে আমরা এই সিজনে আমার যতটুকু খেলা দেখার এক্সপিরিয়েন্স হয়েছে এই সিজনে, সেটা থেকে বলি যে আমরা শোয়ামিনিকে আসলে ইন্টিগ্রাল পার্ট বানাই ফেলছি আমাদের টিমের গত সিজনের থেকে যদি কম্পেয়ার করি। এবং মাদ্রিদ ডার্বিতে আসলে শোয়ামিনি ছিল না, এছাড়া এই ইনজুরিতে যাওয়ার আগে যতগুলো ম্যাচ শোয়ামিনি খেলছে আমরা জিতছি, এবং ইনক্লুডিং জিরোনা ম্যাচ টেবিল টপারদের সাথে। আর আরেকটা ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়েছে, গত সিজনে আসলে আমরা রোটেট করতাম আসলে আমাদের সিবি পেয়ার, ওইখানে পেয়ারিং এর একটা ব্যাপার ছিল যে আসলে কে মানে ইনিশিয়াল শুরু করবে। যদিও আমরা সিটির ম্যাচটার দিকে তাকাই, আমরা ফার্স্ট ম্যাচে রুডিগার সেই অতিমানবিক একটা পারফরমেন্স দিচ্ছে হালান্ডের এগেইনস্টে, বাট সেকেন্ড ম্যাচে আমাদেরকে কোচ হচ্ছে পরের ম্যাচে হচ্ছে তাকে ড্রপ করে দিছে। সো এরকম কিছু ফ্যাক্টর ছিল। আর আরেকটা যেটা আমার কাছে নজরে আসছে যে গত সিজনে ফেদে ভালভার্দে যতটা অ্যাডভান্স রোলে ছিল, তার গোল দেওয়া লাগতো গোল মিডফিল্ডার থেকে,
ফেদে ভালভার্দের ডিফেন্সিভ অ্যাপিয়ারেন্স আরেকটু বাড়ছে, মানে টিমে প্রেসের ক্ষেত্রে বা নিচে পজিশন কভার করার ক্ষেত্রে সব দিক থেকে মিলে ফেদে ভালভার্দে একটু বেশি ডিফেন্সিভ খেলতেছে, যেটা আসলে টিমের ওভারঅল গেম প্লেতে ইম্প্যাক্ট ফেলছে এবং আমরা গোল কিছুটা কম কনসিড করছি। আমার কাছে আমি একটু অ্যাড করি আসিফের সাথে। আমার কাছে মনে হচ্ছে ফেদে ভালভার্দে গত সিজনে যে রোলে আসলে খেলছে, গোল তার বের করা লাগতো, এবার কিন্তু বেলিংহাম মিড থেকে ওই গোল বের করে দিচ্ছে। মিড থেকে কিন্তু আমার মনে হয় না যে আর খুব বেশি গোল অ্যাড করার দরকার আছে এই মুহূর্তে। তো ওই কারণে আমার কাছে মনে হয় ফেদে ভালভার্দে মোর অফ এ ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচে খেলছে। এবং এই বেলিংহামের যেটা বললাম যে ইনক্লুশনটা ওয়াজ এক্সিলেন্ট, বেলিংহাম অ্যাডাপ্টও করছে চমৎকার ভাবে এবং ইজ ডেলিভারিং অন দ্য ফিল্ড অ্যাজ ওয়েল। আচ্ছা, আমি একটু স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাড করি। আমি গত ম্যাচের আগেই হচ্ছে জিনিসটা দেখছিলাম যে রিয়াল মাদ্রিদের এই সিজনে এখনো পর্যন্ত প্রত্যেক ম্যাচে নাম্বার অফ ইন্টারসেপশনস মোটামুটি 8-এর মতো, 8-এর কাছাকাছি একটা ফিগার। গত সিজনে যেটা ছিল 6.9। নাম্বার অফ বল রিকভারিজ এই সিজনে বোধ হয় লালিগা ম্যাচগুলোতে সোফার অন এভারেজ ছিল হচ্ছে 54, যেটা গত সিজনে ছিল মাত্র 47 বা 46 আমার ফিগারটা পুরোপুরি ক্লিয়ারলি খেয়াল নাই। এবং নাম্বার অফ বল রিকভারিজ মোস্ট কেসেস ইজ ইন মিডফিল্ড। এই জিনিসটাই কিন্তু আমাদের গত সিজনে যেটা মূল সমস্যা ছিল সেটা হচ্ছে প্রায়শই দেখা যেত যে আমাদের মিডফিল্ড মানে ডিফেন্স লাইন শূন্য ছাড়া। এটার একটা বড় কারণ কিন্তু ছিল হচ্ছে আমাদের ডিফেন্স মানে মিডফিল্ডের যে শিল্ডটা ক্রিয়েট করা দরকার ছিল ডিফেন্সের সামনে, সেটা আমরা করতে পারছিলাম না। লাইক ক্যাজেমিরো মানে হঠাৎ করে চলে গেল আমাদের। হ্যাঁ, যেহেতু মিডফিল্ডের কথা উঠেছে, আমরা লাস্ট সিজনে অনেক ম্যাচে টনি ক্রুসের সিডিএম বানায় খেলাইছি, যে জিনিসটা আমার একদমই পছন্দ। সো এই করার কারণে আমার কাছে মনে হয় যে মিডফিল্ডের যে আসলে স্ট্রাকচারটা দরকার ছিল টু কি বলবো রেস্ট্রিক্ট দ্য অপোনেন্টস ফর গোয়িং টু দ্য অ্যাটাকিং থার্ড, ওইটা আমরা আসলে করতে পারিনি। সেটাই বলছিলাম যে ক্যাজেমিরোর হঠাৎ ডিপার্চারটা মেবি আমাদের এই জায়গাতে কোনো প্ল্যান ডিসাইড করতে দেয়নি। সোয়ামিনিকে সামহাও হয়তো কোনো কারণে মানে ইনজুরি থিং মেবি প্রথম এসেছে, সেই জন্য ওভারঅল মানে টিমের সাথে ব্লেন্ড করাটা পসিবল হয়নি। বাট এই সিজনে আমরা মোটামুটি সেই মানে ব্লেন্ডটা আমরা পাচ্ছি, ইভেন দো মাঝখান দিয়ে সে কিছুদিন ইনজুরিতে ছিল। আর সোয়ামিনি ছাড়াও হচ্ছে এই মিডফিল্ডকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি এই ব্যাপারে কিন্তু এই সিজনে বেশ ভালো একটা প্ল্যানিং অন্তত দেখা যাচ্ছে। লাইক 4-4-2 ডায়মন্ড ফরমেশনে রিয়াল মাদ্রিদ খেলবে এই জিনিসটার সাথে মানে টু বি অনেস্ট আমার মনে হয় 1 বছর আগেও যদি বলা হইতো আমাদেরকে, আমরা কেউ বিশ্বাস করতাম না। বাট ইভেন্চুয়ালি কিন্তু সেটা ইন্ট্রোডিউস হয়েছে এন্ড ইট ইজ ওয়ার্কিং ফর আস। মানে একই সাথে দেখা যাচ্ছে যে মিডফিল্ডে আমরা যেভাবে খুব ভালো অ্যামাউন্টে হচ্ছে ইয়াং প্লেয়ারদেরকে দিয়ে এনার্জি ডিপ্লয় করতে পারছি, আবার জুড বেলিংহামের মতো প্লেয়ার দিয়ে হচ্ছে আমরা অফেন্সিভ রোলও যেতে পারছি। লাইক অনেক সময় দেখা যাচ্ছে যে জুড বেলিংহাম মাঝখান দিয়ে সামনে চলে যাচ্ছে, আবার অন্য পাশ দিয়ে রাইট সাইড দিয়ে হয়তো ভালভার্দে প্রেস করছে। তো এই যে এক্সট্রা এমন কিছু প্লেয়ার যাদের কাছ থেকে আমি ডিফেন্স অফেন্স দুই ধরনের সাপোর্টই পাচ্ছি এবং সাথে বেশ ভালো অ্যামাউন্টের এনার্জি পাচ্ছি, যেই কারণে এই সিজনে কিন্তু আমাদের মিডফিল্ডের যদি ইন্টারসেপশন গুলো যদি খেয়াল করেন দেখবেন যে মিডফিল্ডে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আমাদের হাফ মানে অপোনেন্টের ফাইনাল থার্ড, দ্যাট মিনস আমাদের ডিফেন্সিভ থার্ডে আসার আগেই কিন্তু অনেক বল রিকভারি হয়ে গেছে, কিংবা হচ্ছে কোনো পাস দিতে গেলে ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য পয়েন্ট যেখানে রিয়াল মাদ্রিদ সোফার এই সিজনে ডমিনেটিং। এবং এই জিনিসটা আমাদের ডিফেন্সে কিন্তু আমরা যতই গোল কম কনসিড করি না কেন, এখনো পর্যন্ত কিন্তু লা লিগা সবচেয়ে কম গোল কনসিডিং টিম রিয়াল মাদ্রিদ, ইফ আই এম নট রং। মেবি 6টা বা 7টা গোল হচ্ছে কনসিড করেছে। বাট আমাদের ডিফেন্স লাইন যে শেকি এই ব্যাপার নিয়ে কোনো ডাউট নিশ্চয় নেই। লাইক লুকাস ভাস্কেজকে সার্টেনলি আমরা টপ রাইট ব্যাক বলতে পারি না, কিংবা আলাবা কিন্তু এখনো কিন্তু এই সিজনেও কিন্তু কিছু ম্যাচে দেখা গেছে যে যখন মানে ডিসিসিভ মোমেন্ট চলে আসছে যে বলটাকে সামহাও ক্লিয়ার করতে হবে বা কিছু একটা করতে হবে, ওই মোমেন্টে কিন্তু মিস্টেক করেছে। আমাদের ডিফেন্স লাইন কিন্তু স্টিল শেকি, বাট নাম্বার অফ গোল কনসিড কমটা কিন্তু মূলত আমাদের মিডফিল্ডের কারণে। মানে আমাদের মিডফিল্ড অ্যাকচুয়ালি আমাদের অ্যাটাকে যে কেউ নাই সেই জিনিসটাকেও যেরকম কভার করে রেখেছে, ঠিক একইভাবে আমাদের ডিফেন্স লাইনে যে মারাত্মক শেকি এই ব্যাপারটাকেও সামহাও হচ্ছে হাইড আউট করে রেখেছে। বাট সার্টেনলি আমাদের রাইট, যেটা কমেন্টে আসছিল একটু আগে আমি দেখছিলাম যে রাইট ব্যাক পজিশনটা নিয়ে আসলে মাথা ঘামানোর দরকার। 3-4 বছর ধরে আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি। বাট এনাদার থিং, দেখেন আমাদের কাস্তিয়া থেকেও কিন্তু অনেক লেফট ব্যাক কিন্তু উঠে আসছে। রেগুলেন আসলো, মিগুয়েল গুদিরেজ আসলো,
এখন রিসেন্টলি আরেকটা প্লেয়ারকে নিয়ে খুব হাইপ, আমার এখন নামটা মনে আসছে না, বাট কাস্পিয়া থেকে কোনো ভালো রাইট ব্যাকের খবরও কিন্তু আসছে না। মানে ইজ দিস এ ক্রাইসিস গোয়িং অন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড? আসিফ, কি মনে হয়? আচ্ছা, দুইজনকে এই প্রশ্নটা করি। শিওরলি রাইট ব্যাকের যদিও মানে ইংল্যান্ড টিমের ক্ষেত্রে গেলে দেখা যাবে 6-7টা রাইট ব্যাক আছে ওদের অ্যাভেলেবল, বাট আমাদের অনেক অনেক মাদ্রিদিস্তাদেরই আসলে পছন্দের একটা প্লেয়ার রিস জেমস, বাট ওর কথা যখন বলা হয় ওর সাথে আসলে ওই ইনজুরির বার্ডেনটাও আসলে আসে, তো এই জন্যই আসলে ওর দিকে আসলে কখনো অলসো হি ইজ এ চেলসি হোম বয়, ও আসলে কত এবং ওর বোনও চেলসির ফিমেল টিমে খেলে, সো সবকিছু মিলায় কখনোই আসলে রিজনস হবে না। আর রাইট ব্যাকের কথা আমার কাছে মনে হয় রাইট ব্যাকের আসলেই ক্রাইসিস চলতেছে। স্টিল দেখেন আপনি যদি এখনো চিন্তা করেন হেসুস নাভাস অনেক বয়স হয়ে গেছে, স্টিল প্লেইং, এবং রাইট ব্যাকের আমি এই সিজনে একটু কম মানে রাইট ব্যাকের জিনিসটা চোখে পড়তেছে, কারণ কারভাল ইজ প্লেইং রিয়েলি গুড। কারভাল আসলে এত টাইম ধরে টানা পারফর্ম করে নাই লাস্ট কিছু সিজন। কারভাল নিয়ে আমাদের সব সময় কমপ্লেন ছিল। আমরা এটা চোখে পড়তেছে কখন কারভাল যখন ইনজুর্ড হয়ে যাচ্ছে, এবং এটা খুবই স্বাভাবিক। আর একটা টিম নিয়ে যখন আপনি ট্রফি জিততে যাবেন আপনার স্কোয়াড ডেপথ লাগবেই। সিটি কেন এত ভালো করছে, ওদের স্কোয়াড ডেপথ ছিল আনরিয়াল। স্কোয়াড ডেপথ ছাড়া এত বড় সিজন অ্যাপ্রোচই করা যাবে না। সেখানে আমরা স্ট্রাইকার নেই নাই, আমাদের ব্যাকআপ রাইট ব্যাক নাই, আমাদের সিবি ইনজুর্ড হওয়ার পরে আমরা সিবি কিনি নাই। সো দেয়ার আর লটস অফ কমপ্লেইনস, এবং আমরা এখনো যে লিগে এই পর্যায়ে এইরকম একটা সিচুয়েশনে আছি, এটাই আসলে আনবিলিভেবল যে রিয়াল মাদ্রিদ ক্লাব দেখেই হয়তো বা পসিবল। এই আর কি অবস্থা। আচ্ছা, একটা স্পেশাল কমেন্ট, যেহেতু এই বিষয়টা নিয়ে রাজীব ভাই একটু আগে ডিসকাস করেছেন, কোশ্চেনটা তার কাছে, সেটা হচ্ছে যে শুড রিয়াল মাদ্রিদ গো ফর অ্যানাদার ডিফেন্ডার ইন উইন্টার ট্রান্সফার window to pair with Antonio Rudiger because Alaba is not doing great? Please answer in English or Hindi. Maybe someone from India commented this. Thank you very much for your comment. Rajin bhai, please carry on. I think Real Madrid should, but I don't know if they will go for another CV in winter transfer. Real Madrid usually don't go for transfer in the winter. But if Militao comes back, if Militao comes back and he paired up with Rudiger, I think it's a very good pair as CB. And I don't know how much of the time left for Alaba in Real Madrid. If the time is over, I don't know কত সাল পর্যন্ত আসলে তার ইয়েতে কন্ট্রাক্টটা No, আছে। please carry in English. Oh, so my bad. So আমার কাছে মনে হয় if Real Madrid wants to sign a CV, the more than welcome. But I think more pressure should be on the right back position, because if Carvalho gets injured, we don't have any proper right back right now. And in case of CB, we have Nacho to give the backup, but in case of right back, we have actually no proper right back apart from Carvalho. And I don't think that Lucas Vazquez is capable of playing in big matches against like Man City or Liverpool or other big clubs in Champions League. So we are moving on to round of 16, quarterfinal, semi-final if Real Madrid goes on final probably. So for that, I badly want Real Madrid to sign a right back. What Asif said, that there is scarcity in the market as well. So we don't have that much good pool of a right back. Some of the fans talk about Ashraf Hakimi, but he's more of a 3-5-2 formation player, not go with Real Madrid, more of an attacking midfield right back. We need to have a solid defense for the title like Champions League and La Liga. So I think Real Madrid should sign a CB, but more emphasis should be given on the right back. That's my point of view. If you want to Alaba with any defender, whom will you pick? Alaba with someone else to pair it up. Yeah. So no. Rudiger with someone else apart from Alaba, like any new signing. That for signing, I think Militao is perfect with Rudiger, but he's injured. But right now, I can't say any name from the market to pair up if Asif can help. When Delete was available, I was really hoping that Real Madrid would sign him. So I want to add answer to the question that we should have looked for CV when Militao got injured. We looked for a GK when Courtois got injured. So this is a thing we brought this upon ourselves, and we knew Alaba wasn't that good in aerial balls, and we have considered many goals on that way.
Today I heard a rumor that there is a player called Lenny Euro, and Real Madrid wanted to make him like Rafael Varane, like bring him in the early age and like groom him for the next phases. So if Real Madrid can do that, like Rajin Bhai said earlier, that we are going on that path, that we don't do those marquee signings like we used to do. Rather, we focused on signing ground level player, a lot of potential. What we did with Vinicius, Rodrigo, and then Camavinga. When they were raw, we brought them, and then they were maturing Real Madrid. So we can do that. And I think if we want to sign a CV in this recent market, I would love to have Botman maybe from Newcastle, but it's really tough to buy a player from Newcastle. So I don't see that happening. And as much as I know Real Madrid, they are not going to sign anyone in the winter window. So there's that. So I really want a CB because Alaba is aging and Rudiger is 30, almost 30 as well. So we need some new pairs. As I said earlier, our midfield is like Rolls Royce and stuff, and our defense and attack is not that much polished as our midfield. So I would really want to have some new defensive pairs with Militao, as Militao is the young gun there. And as we are hearing rumors about Davis, I think he can be a great addition to the defense line. So, one question to Asif from my point of view. So, if Real Madrid buy Davies, so who would you sell? We have already two proper Yeah. left, Ferland I, Mendy and I, Van I Dijk. would I would definitely sell Mendy. I would sell Mendy right now. Any day, any If day. there is better was there. So there is no doubt about that, because Mendy But under Zidane is another gravy. Mendy another any other coach, he is. I don't want to say the word, but you know what I mean. uh, the only CV I would want to get in replace of Alaba is Vardiol, but unfortunately he is not available anymore. Yeah, City pulled a big gun there. We heard a Guardiola. lot of rumor about Pau Torres. What about that? Is there any progress or anything? Don't think so because for last two seasons, Pau Torres is having so many errors in position sets. So we Pau don't Torres think he. didn't become the name he was meant to become. So that's why I think there is, and he's playing okay for Aston Villa, and Aston Villa is playing great in the Premier League. But then again, I don't think him Not in the being the standard in Real yeah Madrid. yeah. But to be very honest, I would have him if Real Madrid signs him, but Real Madrid won't. That is the big point. Yeah, and another thing is the things Alaba is doing nowadays. All same thing are being done by Pau Torres as well. Very often he is out of his position, so this is leading to an error. Like I was just what look just going through his stats this season, and the number of like going out of the position is too high in standard to Real Madrid. So I don't think he is no longer a standard of And Real Madrid. And even he is in his position, I think he is not that good in recent form. If yeah, I will yeah. say, Yeah. but So his I'm defending is very childish, schoolboy defending. He couldn't even clear the ball. I see in the recent match. another point of view, that's another perspective why Alaba is getting picked over Nacho. The Alaba is a really good ball playing CV. So if a coach want to play from the back and really want to build from the back and stuff, so Alaba is a good choice, and Alaba gives a lot of long balls, and those long balls are pretty accurate. And as Hoselu is our target man, and he's very good with his head. So By I the way, think we forgot to talk about Hussein. He is performing, overperforming. He is punching his limit. What do you think? হ্যাঁ, হোসেলু আসলে বাংলায় বলি। সো হোসেলু আসলে কি মানে লাস্টের ইউসিএল ম্যাচে একটা সে হয়তোবা ৪ থেকে ৫ টা একদম ইজি চান্স লাইক যেকোনো স্ট্রাইকার ফিনিশ করবে। বাট দেন এগেইন আমার ওর প্রতি কোনো রাগ নাই। কারণ
আমরাই জানি আসলে ওর লিমিট কতটুক এবং হি ইজ পুশিং হিজ লিমিট। ওর কাছ থেকে হয়তোবা 10 গোল 15 গোল যা আসবে আমাদের লিটারালি বোনাস, কারণ ও রিয়াল মাদ্রিদের একটা স্ট্যান্ডার্ডের স্ট্রাইকার না, বাট ও যা করতেছে অ্যাবসলিউটলি হ্যাটস অফ টু হিম। মানে একটা সিম্পল নোট, হি হ্যাজ মোর গুড গোল দ্যান লেভানডস্কি দিস সিজন। ওকে, ক্যারি অন। হ্যাঁ, সো দেয়ার ইজ দ্যাট। এবং লেভানডস্কি যদি কথা বলি লাস্ট সিজনে টপ স্কোরার ছিল। সো ওই স্ট্যান্ডার্ডে আসলে লেভানডস্কি কতটা বাজে সিজন কাটাচ্ছে সেদিকে যাচ্ছি না। বাট জোসেলুর যে ব্যাপারটা, ও স্টিল, আর যেটা সবচেয়ে বেস্ট ছিল ওই ম্যাচেই সে গোল পাইছে এবং বেলিংহাম লিটারালি ওকে গোলটা বানাই দিছে এবং গোল দিছে। এন্ড দ্য ওয়ে আবারও বেলিংহামের দিকে আসতেছে। সো আমাদের নেক্সট কিছু পডকাস্টে বেলিংহাম নিয়েই কথা হবে, and we are happy to do that. তো বেলিংহাম, the way he tried to cheer him up এবং সবাইকে ওরে চেয়ার করতে বললো, that reminded me of Ronaldo, what Ronaldo did for Benzema when he used to miss sitters. So that is a bonding that is like একদম সিজনের শুরুতে কিছু মিম ছিল যে পাওয়ার অফ ফ্রেন্ডশিপ ক্লাব এন্ড স্টাফ, এবং এইটাই হয়েছে আসলে আমাদের ক্লাবের আসলে পাওয়ার অফ ফ্রেন্ডশিপ দিয়ে আমরা আগাই গেছি, এরকম একটা ব্যাপার। ওকে, হ্যাঁ 8টা গোল করছে, 2টা অ্যাসিস্ট, 10 গোল প্লাস অ্যাসিস্ট হচ্ছে মোর দেন এনাফ ইন মাই পার্সপেক্টিভ। আমি বলবো যে এজ এ রিয়াল মাদ্রিদ ডিডন্ট ইভেন উই থট যে মানে এ এত দূর আসবে বা এতগুলা হেল্প করবে। হ্যাঁ, বিগ চান্স মিস করছে অনেক ইউসিএল এ, বাট যেই যতটুক তাকে আসলে দেওয়ার জন্য আনা হয়েছে আমার কাছে মনে হয় হি ওয়াজ অন হিজ মার্ক মোর দেন এনাফ যতটুক দিছে। এন্ড নেক্সট হাফেও যদি আসলে এরকম পারফর্ম করতে পারে, আই থিংক আমাদের আসলে ওকে হয়তো লা লিগা বা কোপা দেল রের ম্যাচগুলোতে যেগুলোতে মানে হি ক্যান বি এ অ্যানিমেল, আমার কাছে মনে হয় যে ওই ম্যাচগুলোতে আসলে তাকে খেলানো উচিত, বিশেষ করে কোপা দেল রেতে যেগুলোতে আমার কাছে মনে হয় সে খুব ভালো করবে। ওইভাবে যদি আমরা আসলে ওরে ইউজ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে হোসেলু খুব ভালো একটা আউটপুট দিবে আফটার দ্য হোল সিজন। আচ্ছা, রদ্রিগোর বিষয়টা নিয়েও আমাদের ডিসকাশন করা হয়নি আসলে, অনেকদিন পরের পডকাস্ট অনেক কিছু ডিসকাশনের টপিক চলে আসে। ভিনিসিয়াস যখন ইনজুরিতে পড়লো, আমরা গোল নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম, কারণ রদ্রিগো একটা ব্যাক প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট somehow he bounced back and he is paying every penny as return that we believed in him. তো how do you এবং সেটা তার চেয়ে বড় কথা হচ্ছে যে নট অনলি দ্য গোলস অ্যান্ড অ্যাসিস্ট, মানে অপোনেন্টের ডিফেন্সকে সে যেভাবে আউট পজিশন করছে, যেটা আমাদের মানে লাইক বেলিংহামের কিন্তু অনেক ম্যাচে হচ্ছে ও পুরো মানে বেলিংহাম পুরোপুরি মানে আনমার্ক, জাস্ট বিকজ রদ্রিগো 2-3টা ডিফেন্ডারকে হচ্ছে ড্র্যাগ করে অন্যদিকে নিয়ে গেছে। তো হাউ ডু ইউ ফিল হিজ এফেক্ট ইন দ্য টিম, রাজিম ভাই? এখন পর্যন্ত আমাদের আসলে যে বেনজেমার রদ্রিগো তো আমাদের মানে স্টার্টিং 11-এ ছিল না, স্টার্টিং 11-এ খুব ভালো খেলছে এরকম না। সো রদ্রিগোর উপর আসলে টু বি ভেরি অনেস্ট আমাদের ফ্রন্টের উপর অনেক আশা মানে করতেই হবে এবার, যেহেতু বেনজেমা নাই। বেনজেমার যে গোলের যে পার্সেন্টেজটা সেটা কিছুটা হয়তো বেলিংহাম কি বলে এসে হচ্ছে খাপ খাওয়ায় নিয়ে কিছু গোল করে দিচ্ছে। রদ্রিগো প্লেড এ ভাইটাল রোল আমি বলবো এখন পর্যন্ত, এবং ওই মেসির সাথে ঝগড়ার পর মনে হয় আরো বেশি চেতে গেছে সে হচ্ছে খেলতেছে। হ্যাঁ, মানে এখন পর্যন্ত ইফ আই এম নট রং 6 গোল 4টা অ্যাসিস্ট তার লা লিগায়। এন্ড হোপফুলি বাই দ্য এন্ড অফ দ্য সিজন তার এটা মানে গোল প্লাস অ্যাসিস্টের কথা যদি বলি 25 এর দিকে চলে যাবে এবং আরো সুযোগ পাবে সে। হোসেলুর কথা যেটা বলতেছিলাম, হোসেলু, ভিনিসিয়াস যদি ব্যাক করে ভিনিসিয়াস এবং হচ্ছে বেলিংহাম, এই 4 জনের উপরে আমাদের গোল স্কোরিং এর রেসপন্সিবিলিটি থাকবে এই সিজনে। এটা চ্যাম্পিয়ন্স লিগ হোক, এটা কোপা দেল রে হোক, এটা লা লিগা হোক। সো এই 4 জনের কাছ থেকে এখন পর্যন্ত আমরা যা পাইছি, আমি একদম যখন আসলে জিজ্ঞেস করছিলাম যে কেমন আছি এই পডকাস্টের শুরুতে, আমি বলছি যে গুড, সো ফার সো গুড। এবং সবার পারফরমেন্সই যেই 4 জনের উপর আমরা, ভিনিসিয়াস হয়তো এখন ইনজুর্ড, বাট মোটামুটি ভিনিসিয়াস যেদিন তার দিন থাকে সে যেদিন ছোট দল পায় একদম গুড়াই দেয় এবং বড় দলের এগেনস্টেও খুব ভালো খেলে এবং একটা পাস সে খুব ভালো আগলায় রাখতে পারে। আমরা যদি বেলিংহামের কথা বলি, চমৎকার কোপাপও করছে। রদ্রিগোর এখানে আসলে স্টেপ আপ করা দরকার ছিল ঠিক এই মুহূর্তে, এন্ড হি ডিড রিয়েলি ওয়েল, অ্যাবসলিউটলি টপ নচ সো ফার। এই ভিনিসিয়াসের অ্যাবসেন্সে সে যেভাবে আসলে ফ্রন্টটাকে সামলাইছে উইথ বেলিংহাম এন্ড হোসেলু, ব্রাহিম দিয়াজও একটা ম্যাচ বা 2টা ম্যাচ খেলছে, বেশ ভালো খেলছে, যে 2টা ম্যাচ যেগুলো আমি আজকেও দেখছি, খেলবে ব্রাহিম দিয়াজ, আজকেও খেলবে। সো
এই জায়গায় আমার কাছে মনে হয় যে ব্রাহিম ডিয়াজ যদিও আমাদের স্টার্টিং 11-এর প্লেয়ার না, বাট যেহেতু এখনো ভিনিসিয়াস ইনজুর্ড, ব্রাহিম ডিয়াজ এখন যে সুযোগগুলো পাইতেছে আমার কাছে মনে হয় যে রদ্রিগোর মতো তারও স্টেপ আপ করা দরকার, যেটা অলরেডি আমার কাছে মনে হয় যে গুড এনাফ, যেটা আসলে এখন পর্যন্ত করছে, সামনে সুযোগ পেলে হয়তো আরো করবে। অ্যান্ড হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, এবং ইউটিলাইজেশনটা আমার আসলে মনে হয় যে কোচকে আলটিমেটলি করতে হবে, যে কোন ম্যাচে কাকে খেলাইতে হবে, তার মেরিট বুঝে আসলে কোন অপোনেন্টের এগেনস্টে কাকে নামালে সুবিধা হবে। এই জিনিসগুলো যদি আমার কাছে মনে হয় যে আনচেলত্তি ঠিকঠাক ভাবে করতে পারে, যেটা গত সিজনে আমার কাছে মনে হয় যে সিবি প্যাডটা নিয়ে যেটা আসিফ বললো যে প্রচুর রোটেট করছে, ভেরি ট্রু। এই জিনিসটা যদি আসলে না করে, তাহলে আমার কাছে মনে হয় যে এই জায়গায় আসলে আমাদের যেই ট্রুপস এখন আছে, যে আমি তো এখন যেটা নাই সেটা নিয়ে আসলে আমি যদি এখন বলি যে আমাদের হ্যালেন থাকলে ভালো হইতো, আমার এমবাপে থাকলে ভালো হইতো, আমার অমুক থাকলে ভালো হইতো, তো এটা বলে আসলে লাভ নেই। যেই জিনিস আছে আমাদের আসলে ওই জিনিস নিয়ে যুদ্ধ করতে হবে। আমাদের রদ্রিগো, বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, হোসেলো আছে, ব্রাহিম ডিয়াজ আছে হয়তো ব্যাকআপ দেওয়ার জন্য। সো এদের আসলে পটেনশিয়াল অনুযায়ী অপোনেন্টের এগেনস্টে উইকনেস স্ট্রেংথ দেখে খুব ভালো মতো যদি ইউজ করতে পারি, আমার কাছে মনে হয় যে রদ্রিগো গোল পাইছে, হি ইজ ভেরি কনফিডেন্ট এখন থাকবে। ভিনিসিয়াস অল টাইম অলওয়েজ কনফিডেন্ট থাকে, যে কোনো টিমের এগেনস্টে আমি দেখি যে প্রচুর কারিগরি দেখানোর চেষ্টা করে। যদি সুযোগ পায় যায় ছোট পেয়ে বসে তাহলে তো হইছেই, খেলা হয়ে নেই, মানে ভিনিসিয়াস একলাই খেলা শেষ করে দিবে। আর হোসেলো সোফার যদিও কিছু মিস করছে, দ্য ওয়ে টিম লিফটেড হিম আপ আমার কাছে মনে হয় যে খুবই ভালো। এটা যে কোনো একটা প্লেয়ারের জন্য, যেটা আসলে আসিফও বলছে যে বেনজেমার ক্ষেত্রে এই জিনিসটা ক্রিস্টিয়ানো রোনালদো করছিল। সো উই আর হ্যাভিং এ ভেরি গুড টিম কম্বিনেশন, এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রেংথ উইকনেস নিয়ে খুব ভালোভাবে জানে, এবং উই হ্যাভ এ ভেরি গুড বন্ডিং, এ ভেরি গুড ফ্রেন্ডশিপ, এ ভেরি গুড ব্রাদারহুড ইনসাইড দ্য টিম, অ্যান্ড আওয়ার ড্রেসিং রুম ইজ ডুইং প্রিটি ওয়েল। অনেক সময় অনেক বড় দলকে দেখছি অনেক বড় বড় তারকা নিয়ে আসলে ভালো করতে পারে না, বিকজ প্লেয়ারদের মধ্যে কে বড় হবে, কে ছোট হবে, কে আসলে স্টার, ওই জিনিসগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা অনেক বেশি হয়েছে। বাট রিয়াল মাদ্রিদের যদিও এখানে প্রচুর উঠতি তারকা আছে, আমি যদি বলি মিডফিল্ড এবং অ্যাটাক মিলে, বাট এই জিনিসটা আসলে আমি খুব একটা এখন পর্যন্ত আমার নজর পড়ে না, আমি জানি না বাকি দুজন নজরে পড়ছে কিনা। দে প্লে অ্যাজ এ টিম, মানে এই জিনিসটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ফুটবল, প্লেইং অ্যাজ এ টিম। কারণ একটা দুইটা ম্যাচ হয়তো আপনার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ম্যাচ জিতে দিবে, বাট এট দ্য এন্ড অফ দ্য সিজন ইফ ইউ ওয়ান্ট টু উইন টাইটেল ইউ হ্যাভ টু প্লে অ্যাজ এ টিম। এবং আমাদের আসলে যেহেতু পারফেক্টলি কোনো স্কোরার নাই বেনজেমার মতো বা রোনালদোর মতো, উই হ্যাভ টু, মানে আজকে দুই গোল করলো, আরেকদিন আরেকজনের হয়তো একটা গোল বা দুটা গোল করতে হবে, আরেকদিন হয়তো ফ্লপ যাবে আরেকজনের। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে রদ্রিগো খুব টাইমলি একটা স্টেপ আপ করছে, এবং ভিনিসিয়াস যদি অ্যাড হয় রদ্রিগোর সাথে, রদ্রিগো, ভিনিসিয়াস, হোসেলু, বেলিংহাম, এই চারজন যদি আসলে তাদের যে ফর্মটা এখন পর্যন্ত আছে, সেকেন্ড হাফে এটা যদি ইফ দে ক্যান ক্যারি অন, আই থিঙ্ক উই হ্যাভ সামথিং টু, উই হ্যাভ, আমার কাছে মনে হয় উই আর উইনিং অ্যাট লিস্ট ওয়ান ট্রফি, if not 2 or 3 for Real Madrid. ওকে, আসিফ, থটস অ্যাবাউট রদ্রিগো। না, রদ্রিগো, আমি যদি একটা কথা বলি যে আমাদের যদি পডকাস্টটা নিয়মিত হইতো, আমরা রদ্রিগোকে ক্রিটিসাইজ করার জন্য গালি খাইতাম, বাট যেহেতু পডকাস্টটা নিয়মিত ছিল না এবং ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আমরা আসছি, খুবই পোলারাইজিং, মানে লাইক মুদ্রার এপিট থেকে ওপিট হয়ে গেছে। রদ্রিগো সিন্স দ্য ইন্টারন্যাশনাল ব্রেক ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যদি আমি ভুল না করে থাকি। এবং অন্য প্লেয়ারদের, মানে রদ্রিগো যেভাবে খেলতেছে, এবং লাস্ট ম্যাচটাও আমরা যে ড্র করছি সেখানেও রদ্রিগোর পারফরমেন্স ওয়াজ টপ নচ, যেটা আমরা পয়েন্ট ড্রপ করছি, জিতা গোলার কথা বললামই না। মানে রদ্রিগো ইজ প্লেইং অনেক ডিফারেন্ট লেভেল। এবং যেটা বলছিলাম যে হচ্ছে আমরা যে লারেসিমা জিতলাম 14 নাম্বারটা, সেখানে ভিনিসিয়াসের একটা ব্রেক থ্রু সিজন ছিল, যে একটা প্লেয়ারের একটা ব্রেক থ্রু সিজন লাগে। সো প্রোডিজি থেকে হচ্ছে সে একজন টপ লেভেল প্লেয়ার হচ্ছে। সো রদ্রিগোর ওই সিজনে আমরা রদ্রিগোর কাছ থেকে গোল পাইছি, বাট রদ্রিগোর ওই প্রোডিজি বিগ ট্যালেন্ট মাই ব্যাড কখন ভালো খেলবে, মানে কনসিস্টেন্সি জিনিসটা পাচ্ছিলাম না। এক ম্যাচে হয়তো বা ভালো খেলতেছে, ইউসিএল এ ভালো খেলতেছে, লিগে পারফরমেন্স নাই, বাট সিন্স দ্য ইন্টারন্যাশনাল ব্রেক হি ইজ প্লেইং অন এ ডিফারেন্ট গ্রেভি। মানে ও যে কি খেলতেছে সেটা আসলে ওই জানে, এবং আমরা বেনিফিট হইতেছি অফকোর্স, এবং আমাদের প্লেয়ার এরকম খেলবে এটাই আমরা চাই। এবং আমাদের প্লেয়ারকে ক্রিটিসাইজ করতেছি, দ্যাট ডাজন্ট মিন আমরা তারা হেট করতেছি। কারণ আমাদের এই যে টিমটা আমরা সাপোর্ট করি, এই টিমের আসলে এক্সপেকটেশনের লেভেলটা হচ্ছে অন্যরকম, যে আমরা জিতবো এটাই হচ্ছে নর্মাল। সো আমরা পয়েন্ট ড্রপ করতেছি বা এরকম একটা ব্যাপার যখন হচ্ছে, তখন আসলে রদ্রিগোর স্টেপ আপটা দরকার ছিল, আর একদম রাইট মোমেন্টেই আসলে সে
স্টেপ আপ করছে যে যখন ভিনিসিয়াস ইনজুর্ড বা আমাদের মাই ব্যাড স্ট্রাইকার নেই, তখন আসলে গোল করা লাগতো এবং হি ইজ পারফর্মিং রিয়েলি গুড। একটু শুরুর দিকে যদি যাই সিজনের, আমি একদম সিজনের ফার্স্ট ফিউ ম্যাচেস এর কথা বলবো। ফিনিশিয়াস আর হচ্ছে রদ্রিগো তখন দুজন খেলছে, মোস্ট অফ দ্য টাইম তারা হচ্ছে স্টার্টিং ইলেভেনে ছিল এবং দুজন ফরওয়ার্ড নিয়ে আমরা খেলছি। এবং একটা জিনিস আমি খেয়াল করছিলাম যে ওই টাইমটাতে মানে রদ্রিগো এবং ভিনিসিয়াস প্রচুর শট নিত। আমি জানি না এটা মানে আঞ্চলিকতে বলে দিচ্ছে যে যেহেতু বেনজেমা নাই তোমাদের গোল করা লাগবে, তোমরা যাবা দেখলে শট করো। বাট আমার কাছে এই সিজনে এই টাইমে এসে আমার কাছে রদ্রিগোর মোর কম্পোজ লাগতেছে। হি নোজ হোয়াট ইজ ডুইং অ্যান্ড হি নোজ হোয়াট হিজ মানে টাস্ক ইজ অন দ্য ফিল্ড, এবং খুব ভালোভাবে আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারছে, যেটা আমার কাছে মনে হয় একদম সিজনের শুরুতে আমরা যেটা যেটা আসিফ বললো যদি এই পডকাস্ট চলতো আমরা তো গালি খাইতাম রদ্রিগোরে গালি দেওয়ার জন্য। বাট খুব একটা ভালো আসলে খেলতে পারতেছিল না এবং লক্ষ্য ছাড়া খেলতেছিল আমার কাছে মনে হইতো। বাট এখন আমাকে তারা আমার কাছে মনে হচ্ছে যে তাকে খুব কম্পোস্ট এবং খুব মানে হি নোজ হোয়াট হি ইজ ডুইং অ্যান্ড হি নোজ হোয়াট হি হ্যাজ টু ডেলিভার অন দ্য ফিল্ড। এবং যেটা আবার বলবো যে আমাদের মানে টিমের এটা যে কোনো বড় দলের ক্ষেত্রে খুব জরুরি ট্রফি জয় করার জন্য যে অ্যাজ এ টিম খেলার, যে প্রতিদিন হয়তো একজন পারফর্ম করবে না, বেলিংহাম হয়তো নেক্সট হাফে ভালো নাও করতে পারে, তো সেই জায়গায় ভিনিসিয়াস যদি ব্যাক করে রদ্রিগো ভিনিসিয়াসের ওই জায়গাটা পোষায় দেওয়া, যে বেলিংহাম গোল করতে না পারলে ওরা দুজন এসে যাতে গোলটা করে দিচ্ছে, যে জিনিসটা রদ্রিগো এখানে করছে, ইট ওয়াজ ট্রুলি এক্সেপশনাল মাই পয়েন্ট অফ। আচ্ছা, বাই দ্য ওয়ে, রদ্রিগোর কন্ট্রাক্ট এক্সটেনশনটা কি ওই ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যেই হলো না নাকি তার আগে? ইন্টারন্যাশনাল ব্রেকের আগে হয়েছে। আচ্ছা, মানে এরপরে কি ইন্টারন্যাশনাল ব্রেকে চলে গিয়েছিল নাকি আরো কোনো ম্যাচ ছিল আমাদের? এখন শিওর বলতে পারতেছি না, বাট ওই টাইম লাইনেই হবে। এনিওয়েজ, মানে কন্ট্রাক্ট এক্সটেনশনের পর থেকে রদ্রিগো চেঞ্জ কমপ্লিটলি, সো মেবি এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ম্যাটার্স। আচ্ছা, এনিওয়েজ, অনেক লম্বা একটা ডিসকাশন হলো, আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে এসে পড়েছি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে প্রোগ্রামটা দেখছেন, প্লিজ লেট আস নো ইউর প্রেডিকশন অ্যাবাউট দ্য ম্যাচ। মিনওয়াইল আই এম গোয়িং ব্যাক টু আওয়ার গেস্ট অ্যাজ ওয়েল। আসিফ, আজকের ম্যাচের স্কোর লাইন কি হতে পারে এবং কে কি প্লেয়ার হতে পারে দুই টিম থেকে? আমি স্কোর লাইনটা স্কিপ করি, কি প্লেয়ারটা আসলে বেলিংহাম বলবো, লাইক উই ইউজ টু সে বেনজেমা, তার আগে রোনালদো, বাট এবার বেলিংহাম বলবো। আর অপোনেন্টে আই গেস জেরার্ড মোরেনো, অনেকদিন ধরে লিগে খেলতেছে এবং আমাদের এগেইনস্টে গোল দেয়, সো জেরার্ড মোরেনো। রাজিন ভাই? কি প্লেয়ার, আমি রদ্রিগোর কথা যেহেতু এত হইলো, রদ্রিগোরকেই রাখতে চাই। বেলিংহাম আসলে আমি মনে হয় যে আমরা ধরেই নিছি যে বেলিংহাম আসলে পারফর্ম করবে মোটামুটি, যে এই সিজনে সব ম্যাচে মোটামুটি খুব ভালো পারফর্ম করছে। আর ওই পাশ থেকে জেরার্ড মরিনো 10টা গোল প্লাস অ্যাসিস্ট এই সিজনে এখন পর্যন্ত। হি ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার ফর আস, আমি বলবো, উইথ দ্য লুপ হোল উই হ্যাভ আলাবা। সো লেটস সি যে আলাবার ওই লুপ হোল এক্সপ্লোর করতে পারে কিনা আসলে মরিনো, নাকি আমরা ভালো করি। এবং স্কোর লাইনের কথা যদি বলি, আই উইল গো উইথ 3-1 রিয়াল মাদ্রিদ। ওকে, আমারও মানে কি প্লেয়ার রদ্রিগো এই ম্যাচের জন্য। আর ভিয়ারিয়াল সাইড থেকে লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই জেরার্ড মরিনো। আর অ্যানাদার লজিক, বাট মানে নট ফ্রম দ্য রেগুলার লজিক বুক, ইটস ফ্রম রিয়াল মাদ্রিদ লজিক বুক, দ্যাট ex Real Madrid players always become the factors for opponent. Ex Real Madrid players always become a factor against a match in Real Madrid. So this point of view থেকে maybe Raul Aldio. আর প্রেডিকশনের ব্যাপারে আই উইল গো ফর 2-0 ফর রিয়াল মাদ্রিদ। লেটস সি ম্যাচটা। এই যে এবিএম রায়হান উনি কমেন্ট করেছেন। আচ্ছা, জানুয়ারি থেকে আমরাও কোনো স্ট্রাইকার কিনতে পারি ভাই? আজকে এই টপিকে আর ডিসকাশন করার মতো সময় নেই। উই উইল ডিসকাস ইট ইন দ্য নেক্সট এপিসোডস। সো স্টে কানেক্টেড উইথ আস, এবং অবশ্যই এখান থেকে রেগুলারলি প্রোগ্রামটা দেখতে পারবেন। সো ইয়া, ইউ উইল হ্যাভ so many chances to discuss on this topic as well. Anyways, এতক্ষণ যারা আমাদের সাথে প্রোগ্রামটা দেখছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দ্যাট ইজ অলওয়েজ গুড টু সি দ্যাট অনেকদিন পরে আমরা এসেছি স্ক্রিনে, এবং আপনাদের সেই পুরানো যে লাইক ইন্টারেস্টটা আমাদের প্রোগ্রামের প্রতি, আমাদের ডিসকাশনের প্রতি, আই ক্যান ফিল দিস অল দ্য ওয়ে। থ্রু আউট দ্য টাইম আমাদের সাথে বেশ ভালো অ্যামাউন্টের অডিয়েন্স কানেক্টেড ছিলেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার প্রোগ্রাম, and thank you to both of our guests, Asif and Rajin bhai. Hope that we will have a very good night to remember tonight. So let's see.
Real Madrid. আল্লাহ মাদ্রিদ। Real Madrid.